ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা গতদিন শুরু করেছিলাম সাবফার্টিলিটি এবং এই সাবফার্টিলিটির কজ হিসেবে আমরা বলেছি যে বোথ মে বি রেসপন্সিবল। সো আমরা মেল ফ্যাক্টরটাকে ইভ্যালুয়েট করার জন্য চেষ্টা করেছিলাম এবং আমরা কি কি করতে হবে সেখানে বলেছি। আজকে আমরা শুরু করতে চাচ্ছি ফিমেল ফ্যাক্টর। ফিমেল ফ্যাক্টরটা শুরু করার যখন আমরা শুরু করতে চাই, প্রথমেই আমরা একটু ছবি এঁকে নিই যে আমাদের জেনিটাল ট্র্যাক্টের আমরা একটু ছবি এঁকে নিই, দেখে আমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। So this is uterus and this is the vagina. So very much important this thing is the fallopian tube and fimbriated end. এবং তার সাথে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো ওভারি, এবং এখান থেকে আমাদের ওভুলেশন হবে। সো দিস ইজ দ্য ওভারি। তাহলে আমরা যদি ভাবি যে এই যে আমাদের ফার্টিলিটির জন্য এই ফিমেল ফ্যাক্টরের মধ্যে খুব ইম্পর্টেন্ট কি হতে হবে একটা মহিলার, প্রথম কথা হলো তার একটা ইন্টারজেনিটাল ট্র্যাক্ট থাকতে হবে, তাই তো? শি শুড বি ফিমেল, তার ক্রোমোজোমাল প্যাটার্ন থাকতে হবে XX, she should be female, there will be intact or patent genital tract থাকতে হবে, তাকে একটা ওভারি থাকতে হবে যেখান থেকে ওভুলেশন হতে হবে। এবং আমরা বলেছি যেটা যে যখন স্পার্মটা এখানে ডিপোজিট হবে, এইটা আমরা যদি ক্যাভিটি ভাবি তখন এই স্পার্মটা অ্যাসেন্ড করবে, উপর দিকে উঠবে, উঠে এই ফ্যালোপিয়ান টিউবের এই জায়গাটাতে যাবে এবং ওভারি থেকে যখন ওভুলেশন হবে তখন এই ওভুলেশনটা এখান থেকে ঢুকবে এবং এখানে আসবে। এখানে আসার পর তার এই যে অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য টিউব, সেখানে তার ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে তার দুটো সেল একসাথে হলো, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বললাম। এবং এই ফার্টিলাইজেশন হওয়ার পরে তারা এখানে প্রায় বেশ ব্লাস্টোসিস্ট তৈরি করবে, প্রায় 8টা 2 সেল 4 সেল 8 সেল এরকম বলে সে ডিভাইড হতে থাকবে, মরুলা তৈরি করবে, ব্লাস্টোসিস্ট তৈরি করবে। তৈরি করার পরে এগেইন তাকে ট্রান্সপোর্ট হতে হবে, আবার সে ট্রান্সপোর্ট হবে। ট্রান্সপোর্ট হতে হতে বাই দিস টাইম এই ইউট্রাসে যে আমাদের এন্ডোমেট্রিয়াম আছে, এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে সুন্দর একটা বেড তৈরি হবে, যে বেডটার নাম এখন আমরা বলি ডেসিডুয়া। আগে যার নাম ছিল এন্ডোমেট্রিয়াম, তখন এখন তাকে আমরা বলছি ডেসিডুয়া। সো ডেসিডুয়া এখন তৈরি হয়েছে এবং এখানে ফার্টিলাইজড ওভাম এসে এখানে ইমপ্ল্যান্টেশন হবে এবং ইমপ্ল্যান্টেশন হলে সে আস্তে আস্তে বড় হবে। সো দিস ইজ দ্য বেসিক ফিজিওলজি। তাহলে এই ফিমেল ফ্যাক্টরের কোন কোন ফ্যাক্টরে তার বাচ্চা কনসিভ করবে না এখন আমরা বিবেচনা করে দেখি। আমরা দেখেছি যে ওভারিয়ান ফ্যাক্টরস যদি ভাবি, এই ফ্যাক্টরস রেসপন্সিবল হলো সবচেয়ে বেশি এবং তার সংখ্যাটা কিন্তু প্রায় 30 to 40%। মানে ফিমেল ফ্যাক্টর বিবেচনা করছে কেন বাচ্চা হচ্ছে না, ওভারিয়ান ফ্যাক্টরস মানে হলো ভালো ওভুলেশন হচ্ছে না এবং অ্যানওভুলেশন। অ্যানওভুলেশনের কোনো এক্সাম্পল যদি আমি বলি তাহলে তোমরা কিন্তু সবার আগে যার নাম বলবা বা অলিগোওভুলেশন বা অ্যানোভুলেশন, সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা এক্সাম্পল আছে। এছাড়া আমরা যদি বলি যে ওভারিয়ান প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিয়ার অথবা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসে যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, রেজিস্ট্যান্ট ওভারিয়ান ফেইলিয়ার, যে জায়গাগুলোতে আমাদের ওভুলেশন হচ্ছে না, তাহলে এটা একটা ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট হলো এই যে ট্রান্সপোর্টেশনগুলো, এই পথ ঘাট সব ঠিক আছে কিনা, সেটার জন্য টিউবাল ফ্যাক্টর। এই যে আমরা বললাম ট্রান্সপোর্ট, এটা ট্রান্সপোর্টটা হতে টিউব তো একটা রাস্তা, কিন্তু এই টিউবের সাথে সাথে এই রাস্তাটাকে হ্যাম্পার করে বা ইনফ্লুয়েন্স করে আরেকটা ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটার নাম হলো আমাদের পেরিটোনিয়াল ফ্যাক্টর। ধরো এই ফ্যালোপিয়ান টিউবের ভেতরে রাস্তা ঠিক আছে, কিন্তু এখানে পেরিটোনিয়াল অ্যাডিশন আছে, অ্যাডিশন হয়ে এটা কিঙ্কলিং আঁকা বাঁকা এরকম হয়ে গেছে, হওয়ার কারণে এই পথটা সঠিক নেই। কাজে এখানে পেরিটোনিয়ামের ফ্যাক্টরও কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করে, কাজে টিউব একা নয়। এবং এইটার রেসপন্সিবিলিটি আমাদের আছে 25 to 35% ক্ষেত্রে, যে টিউবটা প্রবলেম আছে। এরপর আসে ইউটেরাইন ফ্যাক্টর। ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে আমরা বলতে পারি যেটা congenital abnormalities of the uterus, there may be a hypoplastic uterus or there may be any pathology in the uterus such as tumor, ধরো লিওমায়োমা। আমরা যখন তোমাদেরকে ফাইব্রয়েড পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এইখানে একটা লিওমায়োমা আছে, একটা সাবসেরাস ফাইব্রয়েড আছে, এ কি ফার্টিলিটি বা তার বাচ্চা হতে খুব একটা অসুবিধা করবে? এ কতটুকু দায়ী? সেই দায়ীর সংখ্যাটা খুব কম। অনলি ইউটেরাইন ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর 10% ক্ষেত্রে। তারপরেও এই 10% ডিপেন্ড করে সাইট অফ দ্য টিউমার। এই কথাটা আমি এখানে বলতে চাই এই কারণে যে আমাদের ইনভেরিয়েবলি আমাদের পেশেন্টরা যখন আমাদের কাছে
বাচ্চা হচ্ছে না বলে আসছে, বা অন্য যে কোনো সমস্যার আগে আর কিছু না থাকেও তার হাতে একটা আলট্রাসোনোগ্রাফি পেপার থাকে, এবং এই পেপারের মধ্যে যদি কোনো রকমের কোনো জায়গায় একটা সাচেস একটা টিউমার আসে, তখন তার লাইফটা একদমই দুর্বিষহ হয়ে যায়। বাচ্চা হচ্ছে না কেন? জরায়ুতে টিউমার আছে, এই জন্য বাচ্চা হচ্ছে না। বাট এই যে জরায়ুর টিউমারটা কি রেসপন্সিবল কি না, এটা বলার আগে তোমাকে অন্যান্য ফ্যাক্টরগুলো কিন্তু খুঁজে দেখা উচিত। সেগুলি দেখে তারপরে তুমি তাকে দোষী সাব্যস্ত করবে। কাজে আমি বলতে চাচ্ছি যে ইউট্রাইন ফ্যাক্টর রেসপন্সিবিলিটি খুবই কম। সার্ভাইকাল ফ্যাক্টর, সার্ভাইকাল সার্ভাইকাল ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য 5%। সার্ভাইকাল ফ্যাক্টরের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হলো যে সার্ভাইকাল, এখানে আমাদের এক্সটার্নাল অস আছে, ইন্টারনাল অস আছে, দেন মে বি স্টেনোস্ট, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, যেখানে মিউকসতে এটা বন্ধ হয়ে আছে, স্পার্ম ক্যানট অ্যাসেন্ড, একদমই উঠতে পারছে না। আরেকটা ফ্যাক্টর আছে, এই সার্ভাইকাল মিউকাসের মধ্যে আমাদের অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি থাকতে পারে, এবং এখানে আমাদের কিছু ইমিউনোলজিক্যাল কজ থাকতে পারে। যখনই স্পার্ম উঠতে যায় তখন স্পার্মগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কাজে এখানে আমাদের সার্ভাইকাল মিউকাসটাকে হস্টাইল, মানে হলো আমরা শব্দটা বলেছি হস্টাইল, মানে একটা খারাপ পরিবেশ যেন সে তৈরি না করে, সেটা তখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো দিস ইজ কল্ড দ্য সার্ভাইকাল ফ্যাক্টর। সেটা আছে আমাদের 5%। খুব ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো এন্ড্রোমেট্রিওসিস। এন্ড্রোমেট্রিওসিস, এবং এটা রেসপন্সিবিলিটি আছে 1 to 10%। এবং এই যে এন্ড্রোমেট্রিওসিস, এটা দিন দিন আমরা এত বেশি পাচ্ছি, যেটা কারণে দেখা যাচ্ছে তার বাচ্চা কনসিভ করছে না। এন্ড্রোমেট্রিওসিস নিজে কি করে, এটা তো ওভারির একটা প্যাথোলজি, ওভারিকে নষ্ট করে, সেখানে ওভারিটাকে সে ডিস্ট্রয় করে দেয়, সেখানে অ্যানোভুলেশন হয়, এন্ডোমেট্রিয়াম ফ্যালোপিয়ান টিউবকে বাঁকা করে দেয়, অ্যাডিশন তৈরি করে দেয়। এন্ডোমেট্রিওসিস প্রচুর ম্যাক্রোফেজ তৈরি করে, সে কি করে স্পার্মগুলোকে গিলে গিলে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, এরকম অনেক অনেক পরিবেশটাকে সে নষ্ট করে। সো এন্ডোমেট্রিওসিস। এখন তাহলে আমরা বললাম যে দিস আর দ্য কমন ফিমেল ফ্যাক্টর, যে কারণে কিন্তু তার বাচ্চা কনসিভ না করতে পারে। এটা আমাদের জানাটা দরকার এই কারণে, তুমি যখন এই পেশেন্টকে ইভালুয়েট করবা, খুঁজবা, সো এটাকে একদম আলাদা আলাদা করে খুঁজতে হবে। এখন আমার কথা হলো যে আমি কিভাবে তাদেরকে খুঁজবো। খোঁজার সময় আমার পেশেন্ট যখন আমার কাছে আসবে, উই শুড স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি। একদম তার হিস্ট্রি থেকে আমাদের নিয়ে খুঁজতে শুরু করতে হবে, এবং সেই হিস্ট্রির মধ্যে তার অবস্ট্রেটিক হিস্ট্রি এবং তার সাথে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, দুইটা হিস্ট্রি খুব জরুরি। এখন আমি একটা কথা এখানে বলতে চাই এই কারণে যে একটা পেশেন্টকে আমি কখন ইনভেস্টিগেশন শুরু করব বা কখন ট্রিটমেন্ট শুরু করব। আমরা এর আগে বলেছিলাম যে আমাদের অ্যাটলিস্ট 1 বছর যদি তারা ট্রাই করার পরেও বাচ্চা কনসিভ না করে, তাহলে সে আমাদের কাছে মেডিকেল হেল্পের জন্য আসবে, সিক করবে, মেডিকেল হেল্পের জন্য আসবে। কিন্তু আমরা দেখেছি যেটা, যে আমাদের দেশে তোমরা তো জানো যে আমাদের দেশের মেইন যে কারেন্সিটা এখন, সেটা কিন্তু ফরেন কারেন্সি ফ্রম আওয়ার, যারা আমাদের দেশের লোকেরা যারা বাইরে কাজ করছে, তারা কিন্তু আমাদের এই রেমিটেন্সটা এনে দিচ্ছে, যেটা আমাদের অর্থনীতির একটা বিশাল ভূমিকা। তো এই একটা কাজ করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু সামাজিক একটা প্রবলেম, যেটা হলো এই যে সাবফার্টিলিটি। আসছে 2 মাসের ছুটি, এর মধ্যে তার বাচ্চা নিতে হবে, বিয়ে হয়েছে এখনই তাকে বাচ্চা নিতে হবে। আসলে কি প্রত্যেকটা সাইকেলে একটা মেয়ের বাচ্চা হবে? যখন তার 1 মাসে বাচ্চা হচ্ছে না, আসার পর 2 মাসের ছুটি এসেছে, বিয়ে করেছে, 1 মাসের ছুটি আর আছে, সে এখন বাচ্চা নিতে চাচ্ছে। যখন হচ্ছে না তখনই তারা ভুল ভেবে নিচ্ছে যে মেয়েটার বাচ্চা হচ্ছে না। এরকম একটা ক্লেম বা অপবাদ তাকে দেওয়াটা কি ঠিক? আসলে কি একটা মেয়ে প্রত্যেকটা সাইকেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে? তা কিন্তু নয়। আমরা দেখেছি যে একটা সাইকেলে একটা মেয়ের বাচ্চা হওয়ার সম্ভাবনা হাইয়েস্ট 20% থাকতে পারে। কাজেই প্রত্যেক সাইকেলে যে সবার বাচ্চা হবে, এটা কিন্তু আশা করা যাবে না, এটা তাদেরকে বোঝাতে হবে। কাজেই আমরা তাদেরকে খুব অ্যাসুরেন্স দেওয়া এবং তাদেরকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করাটা আমাদের জন্য জরুরি। কাজে ইনভেস্টিগেশনসটা অনেক সময় দেখা যায় এই ধরনের ক্ষেত্রে আমাদের অনেক আগেও করতে হবে। এইজ ফ্যাক্টর, মনে করো যে অনেক সময় আমাদের দেশে মেয়েরা, তোমরা জানো, এখন লেখাপড়া করে সবাই, আজকে কেরিয়ার করছে, আমি এখন এমবিবিএস করবো, পাশ করবো, ইন্টার্ন করবো, ইন্টার্ন করার পরে মনে করো যে আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাব, বা আমি বিসিএস করব, এই করতে করতে দেখা যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে। কাজে দেখা যাচ্ছে মোর দেন 30, 32, 35 যদি হয়ে যায়, এরকম যদি অ্যাডভান্স এজ হয়ে যায়, তখন কিন্তু আমরা যে 1 বছরই আপনি চেষ্টা করেন তারপরে আসেন, এরকম কোনো বাধা ধরা তাকে কোনো কোনো এম্বার্গো আমরা যে দিয়ে দিই তা নয়। প্রয়োজন হলে আমরা উই ক্যান ইভালুয়েট আর্লিয়ার। এখন হলো যেটা যে আমরা
তাকে এই যে ইভ্যালুয়েশনটা করব, ফিমেল ফ্যাক্টরগুলোকে যদি ইভ্যালুয়েশন করতে চাই, তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্টের ক্ষেত্রে বলেছি ওভুলেশন ফ্যাক্টর। সো হাউ ক্যান আই ইভ্যালুয়েট দ্য ওভুলেশন ফ্যাক্টর, বা আমরা যদি উল্টো করে বলি যে হাউ ক্যান ডায়াগনোস যে ওভুলেশন হচ্ছে, এটা কি করে বুঝতে পারবো? ওভুলেশন হচ্ছে কিনা এটা বোঝার জন্য, এটা আমরা অন্য একটা ক্লাসেও পড়েছিলাম, আজকে আবার নতুন করে এটা রিপিট করি। আমরা সেটা বলি মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আগে নিতে হবে। এই রেগুলারলি মেনস্ট্রেটিং ওমেন যদি থাকে, তাহলে তার ওভুলেশন হচ্ছে এটা মোটামুটি তুমি ধরে নিতে পারো। বাট আমরা বলেছি যেটা যে অ্যাবনর্মাল ব্লিডিং অথবা অ্যানওভুলেটরি সাইকেল, সেগুলি ইরেগুলার সাইকেল হয়, অ্যানওভুলেটরি হয়, ওভুলেশন তাদের তুলনামূলকভাবে কম। কিন্তু যে মেয়েটা রেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে তার কিন্তু ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি। এবং শুধু তাই না, মেনস্ট্রুয়েশনের সাথে আমরা আরো কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হলো যে তার প্রি মেনস্ট্রুয়াল টেনশন হয় কিনা। যেমন মেনস্ট্রুয়েশনের আগে তার হেডেক হচ্ছে, অথবা একটু মাস্টালজিয়া হচ্ছে, হ্যাভিনেস ইন দ্য বডি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু পজিটিভ সাইন। ইভেন ডিসমেনোরিয়া, বিকজ যে সাইকেলে ওভুলেশন হয়, একটা সাইকেল, এই সাইকেলে ওভুলেশন হচ্ছে, এই ওভুলেশন হওয়ার কারণে এখানে যেটা আসবে সেটা প্রোজেস্টেরন। থ্রু আউট দ্য সাইকেল আমাদের ইস্ট্রোজেন আছে, ইস্ট্রোজেন পুরো টাইমটাতে আছে, বাট যখন ওভুলেশন হয়ে যাবে তখন যে কর্পাস লুটিয়াম হবে সেখানে প্রোজেস্টেরন তৈরি হবে। এই প্রোজেস্টেরনের কারণে তার বডিতে কিছু কিছু পরিবর্তন হবে। যখন তার সাইকেলটা হবে, মেনস্ট্রুয়েশন শেডিংটা যখন হবে, এই শেডিংটা রেগুলার হবে, এক নাম্বার রেগুলার শেডিং হবে, রেগুলার শেডিং। 2 number may be associated with pain, that is dysmenorrhea due to progesterone. There may be change in the breast, mastalgia, headache, এই জাতীয় heaviness in the body, এই জাতীয় চেঞ্জগুলো হয়। কাজে কারো যদি এরকম আমরা পাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার ওভুলেশন হয়েছে। কাজে এটা হিস্ট্রি থেকে আমরা এটা পেতে পারি। আরেকটা হিস্ট্রি আছে বেসাল বডি টেম্পারেচার। যেমন এখানে যখন ওভুলেশন হয়েছে, ডিউ টু দ্য হরমোন প্রোজেস্টেরন, there is a raise of the temperature, body temperature, BBT, এটাকে আমরা বলি basal body temperature, 0.5 to 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বাড়তে পারে। এবং এটা আমাদের দেখা যাচ্ছে যে প্রায় 24 ঘন্টা থেকে 36 ঘন্টা আগে একটু আমাদের তার টেম্পারেচারটা একটু বাড়ে, প্রোজেস্টেরন আসে এবং ওভুলেশনটা হয়। এটা দেখে আমরা বুঝতে পারি, এটাকে বলি বেসাল বডি টেম্পারেচার। এবং এই ওভুলেশনটা যখন হয়, তার সাথে আরো কিছু সিমটমও থাকে ডিউরিং ওভুলেশন, যেমন একটু পেইন। এটাকে অনেকেই সেন্সিটিভ লেডি ক্যান টেল যে আমার ওই সময়টাতে একটু পেইন হয়। এবং শুধু যে পেইন হয় তা না, ওই ওভুলেশনের সময় এখানে সার্ভাইকাল মিউকাসটা একটু সিক্রেশনটা বেড়ে যায়, এবং কখনো কখনো ইট মে বি অ্যাডমিক্স উইথ ব্লাড, একটু ব্লাড আসতে পারে। এই যে একটুখানি পেইন হয়, একটু পেইন থাকলো, তার সাথে একটু মিউকাসের ক্রাইটেরিয়াটা চেঞ্জ হলো এবং ব্লাড আসলো, এটাকে আমরা বলি ওভুলেশন ক্যাসকেড, ওভুলেশন ক্যাসকেড। এবং এই জিনিসটা থাকলে কিন্তু আমরা বুঝি, এবং তার সাথে যদি বিবিটি একটু বেড়ে যায়, ব্লাড বডি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে ইনডাইরেক্টলি এটা প্রমাণ করে যে তার ওভুলেশন হচ্ছে। এরপর যেটা আসতেছে সেটা হলো যেটা আমরা সার্ভাইকাল মিউকাস প্যাটার্ন চেঞ্জ হয়। একটু বলেছি না সার্ভাইকাল মিউকাসের প্যাটার্নটা চেঞ্জ হয়, কিরকম চেঞ্জ হয়? নর্মালি এই যে সার্ভাইকাল মিউকাসে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে এটা একটু থিক থাকে, যে কারণে স্পার্ম অ্যাসেন্ট করতে খুব একটা সুবিধা হয় না। কিন্তু যখনই ওভুলেশন হয়, ডিউ টু দ্য হরমোন প্রোজেস্টেরন, এই সার্ভাইকাল মিউকাসটা একদম পাতলা হয়ে যায়, এবং সো এই স্পার্মের অ্যাসেন্টটা খুব ভালো মতো হয়, এটা একটা পাতলা হয়ে যায়। এটাকে বলা হয় সার্ভাইকাল মিউকোসাল চেঞ্জ। এবং এই চেঞ্জটা রোগী যেমন বুঝতে পারে, আমরা কিন্তু এটাকে ল্যাবেও টেস্ট করতে পারি। সিম্পলি আমি যদি একটা ধরো একটা এরকম স্লাইড নিলাম, এবং এই স্লাইড নেওয়ার পরে আমরা যদি সার্ভাইকাল মিউকাসটাকে নিয়ে এরকম স্প্রেড করে দিলাম এবং এটাকে যদি স্টাডি করি, তাহলে আমরা দেখব যে দিস অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্ন প্যাটার্ন, এটা প্রচুর এমসিকিউ কোশ্চেনে তোমাদের দেওয়া হয়, এই জন্য আমি কথাটা এখানে বলতে চাই। দিস অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্ন প্যাটার্ন, ফার্নের ছবি এঁকেছিলাম না আমরা ইন্টারমিডিয়েট লেভেলে, ফার্ন গাছ এরকম এরকম এবং এরকম 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 করে ফার্ন গাছ এঁকেছিলাম। সার্ভাইকাল মিউকাসটা কিরকম হয়, এরকম স্লাইডের উপর যদি শো করো, তাহলে ডিউ টু দ্য ইফেক্ট অফ দ্য হরমোন ইস্ট্রোজেন, এটা আমাদের এরকম ফার্নিং প্যাটার্ন থাকবে। বাট যখন আমাদের প্রোজেস্টেরন চলে আসবে, তখন এই ফার্নিং প্যাটার্নটা থাকবে না, ডিসঅ্যাপিয়ার করে যাবে। কাজে এটাকে বলা হয় ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্ন প্যাটার্ন, যেটা দেখে আমরা বুঝতে পারি তার ওভুলেশন হচ্ছে। ঠিক আছে?
আরও অনেক কিছু বোঝা যেতে পারে, যেমন ডিউ টু দ্য হরমোন অফ দ্য প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামে কী হবে। তোমরা এন্ডোমেট্রিয়ামে বলেছো প্রলিফারেটিভ ফেজ আর সিক্রেটরি ফেজ। প্রলিফারেটিভ ফেজে এন্ডোমেট্রিয়াম ঠিক হচ্ছে, সিক্রেটরি ফেজে আরও বেশি ঠিক হয় এবং তার মধ্যে আমাদের গ্ল্যান্ডস থেকে সিক্রেশন হয়, যে জন্য তার নাম সিক্রেটরি ফেজ। এখন ধরো আজকে তার সাইকেলের 22তম দিন, 22 অথবা 23rd দিন, সাইকেলে 22 থেকে 23 দিন। এরকম সময় তুমি যদি একটা এন্ডোমেট্রিয়ামের স্যাম্পল কালেক্ট করো, করে তুমি যদি হিস্টোপ্যাথোলজি করো, তাহলে কি দেখতে পাবা? তুমি দেখতে পারবা দেয়ার ইজ এ সিক্রেটরি চেঞ্জ ইন দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে আমরা বুঝতে পারবো ওভুলেশন হয়েছে, কারণ সিক্রেটরি ফেজ তখনই হবে যদি প্রোজেস্টেরন আসে। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট কেন করবো আমি? আমি কেন ফার্ম প্যাটার্ন দেখবো, আমি কেন এই সিক্রেটরি ফেজ চেঞ্জ করবো, আমি কেন সার্ভিক্যাল মিউকাস দেখবো, আমি কেন বিবিটি দেখবো, আমি কেন আমাদের ওভুলেশন ক্যাসকেড দেখবো? আমি কি প্রোজেস্টেরন মাপতে পারতাম না? তাহলে তো আমার এত কিছু করার দরকার হতো না। ইয়েস, ইউ ক্যান মেজার। আমরা যদি একটা মহিলার বাচ্চা নিতে চাচ্ছে, 8 দিনের দিন তাকে ব্লাডে আমি স্যাম্পল নিলাম এবং 23তম দিনে আরেকটা স্যাম্পল নিলাম, দেখলাম যে প্রোজেস্টেরন বেড়েছে কিনা। তাহলে তো তুমি প্রমাণ করে দিতেই পারো তার প্রোজেস্টেরন বেড়ে গেছে, কাজে তোর ওভুলেশন হয়েছে। এটা আরও সুবিধা। তাহলে কেন করছি না? করছি না এই কারণে যে সব জায়গায় করার ফ্যাসিলিটিস হয়তো থাকে না, সেই জন্য, সেই কারণে আমরা সব জায়গায় করতে পারছি না। কাজে ইউ ক্যান ডাইরেক্টলি মেজার দ্য প্রোজেস্টেরন। আর কি করতে পারি আমরা? ওভুলেশন হচ্ছে এটা কি চোখ দিয়ে দেখতে পারি? দেখতে পারি। উই ক্যান সি ইট বাই আল্ট্রাসোনোগ্রাফি। স্পেশালি উই ক্যান ডিউ দ্য ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি, টিভিএস। এবং ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি করে সোজা আমরা কোথায় চলে যাব? একদম ওই যে ওভারির কাছে চলে যাব। ওভারির কাছে গিয়ে আমরা দেখব যে আমাদের ফলিকল আসছে কিনা। এবং তখন কি করে, গ্র্যাজুয়ালি ফলিকলটা বড় হচ্ছে, ফলিকলটা বড় হচ্ছে, বড় হতে হতে সে কি হলো, 18 to 20 মিলিমিটার সাইজ হয়ে গেল। তখন তার নাম হলো গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হলো, রাপচার হয়ে এখান থেকে ওভামটা বের হয়ে গেল, হয়ে এরকম একটা স্ট্রাকচার হয়ে গেল, তখন তার নাম কর্পাস লুটিয়াম। So how can you see it? You can see it by transvaginal ultrasonography. So simple. So we can go for the transvaginal ultrasonography এবং সিরিয়াল যদি আমি করি তাহলে আমি আরো ভালো করে বুঝতে পারবো যে হ্যাঁ আস্তে আস্তে গ্রাফিয়ান ফলিকল হলো, ওভুলেশন হলো এবং কর্পাস লুটিয়াম আমি দেখতে পেলাম। আর কোনোভাবে এই ওভামটা দেখা যেতে পারে, আরো ভালোভাবে দেখা যেতে পারে, সেটা হলো বাই ল্যাপারোস্কোপি। এবং ল্যাপারোস্কোপির ভিউতে এত সুন্দর দেখা যায়, ইউ সি যে ইয়েস ওভুলেশন হচ্ছে, এটাও তুমি সুন্দর ক্যামেরার মতো করে দেখতে পাবা যে ওভুলেশন হচ্ছে। সো উই ক্যান গো ফর দ্য, সো তোমাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি হাউ ক্যান ও অ্যাসিস যে এই মহিলার ওভুলেশন হচ্ছে কিনা, সো ইউ শুড স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি, রেগুলার মিনস্ট্রুয়াল সাইকেল, ওভুলেশন ক্যাসকেড, প্রিমিনস্ট্রাল টেনশন, তারপরে অন্যান্য যেগুলো বললাম, তারপরে আমরা বললাম যেটা সার্ভাইকাল মিউকাস চেঞ্জ, এন্ডোমেট্রিয়াল চেঞ্জ, উই ক্যান ডি দ্য প্রোজেস্টেরন, we can measure the we can go for the ultrasonography, transvaginal ultrasonography and by laparoscopy. এটা দেখি কিন্তু আমরা বুঝতে পারি তার কিন্তু ওভুলেশন হচ্ছে। ঠিক আছে, এখন যেটা আসো যে ওভুলেশন তো হলো, আমি বলেছি ওভুলেশন হতে পারে, তাহলে ওভুলেশনের পরে আমরা যে ফ্যাক্টরের কথা বলেছিলাম সেটা হলো টিউবাল ফ্যাক্টর। কাজে এই টিউবের প্যাটেন্সিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তোমাকে টিউব টেস্টে যেতে হবে। এবং এই টিউব টেস্টগুলো আমরা কিভাবে করতে পারি, প্যাটেন্সিটা ঠিক আছে কিনা কিভাবে দেখতে পারি? প্রথমেই আমরা যেটা করতে পারি, কয়েকটা টেস্টের নাম আছে এবং এই টেস্টের নামটা তোমাদের রিটেন কোশ্চেনে খুব কমনলি দেওয়া হয়। হোয়াট আর দ্য টিউবাল প্যাটেন্সি টেস্ট? এক নম্বরে যেটা বলা হয়েছে সেটা ডাইলেটেশন অ্যান্ড ইনসাফ্লেশন টেস্ট। ডাইলেটেশন অ্যান্ড ইনসাফ্লেশন টেস্ট। ইনসাফ্লেশন সেটা হলো যে এই টিউবটা ঠিক আছে কি করার জন্য আমরা যদি এখানে যেটা করতে পারি, এখানে আমরা একটা টিউব দিলাম এবং একটা সিরিঞ্জ দিয়ে আমরা যদি এখানে একটা বাতাস পাস করে দেই এবং আমরা যদি এখান দিয়ে একটা স্টেথো দিয়ে আমরা মায়ের ফ্যালোপিয়ান টিউবে কোনো সাউন্ড হচ্ছে কিনা দেখতে পারি, তাহলে সেটাকে আমরা বলছি ডাইলেটেশন, বা আমরা যেটা বলছি টিউবাল ইনসাফ্লেশন টেস্ট, এটা করতে পারি। কিন্তু এটা খুব ইনকনসিস্টেন্ট, মানে তুমি নিজে শুনলা ইউ ক্যান মিস, অথবা তুমি ভুল শুনলা, কাজে এটার কিন্তু ডকুমেন্টেশনস নাই। এই জন্য এই টেস্টটা কিন্তু খুব একটা ভালো যে
স্টাবলিশড হয়েছে তা কিন্তু নয়। কিন্তু সবচেয়ে বেশি যে টেস্টটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো হিস্টারোসালফিঙ্গোগ্রাফি। হিস্টারোসালফিঙ্গোগ্রাফি তোমরা বুঝতে পারছো, হিস্টারো মানে ইউট্রাস, সালফিঙ্গো মানে ফ্যালোপিয়ান টিউব এবং গ্রাফি মানে ছবি। তাহলে আমরা কি করতে পারি, একই রকম ভাবে আমরা একটা ডাই দিতে পারি যেটা আমাদের রেডিও ওপেক ডাই। এই ডাইটা আমরা এখান দিয়ে পাস করালাম এবং ফ্যালোপিয়ান টিউব দিয়ে সেই ডাইটা পাস করে করে আমাদের এখান দিয়ে এসে পড়ে গেল। এই পর্যায়ে তুমি যদি রেডিওগ্রাফিক স্ন্যাপ নাও, ছবি নাও, তাহলে তুমি যদি দেখো যে হ্যাঁ এই ডাইটা পুরো রাস্তাটা ক্রস করে এই পর্যন্ত চলে আসছে, তাহলে তুমি তো প্রমাণিত হয় যে দুই পাশে টিউব ভালো আছে। কাজে এটা খুব কমনলি করা হয় এবং এটা কিন্তু খুব অ্যাভেলেবল। হিস্টারোসালফিঙ্গোগ্রাফি খুব ভালো টেস্ট, এটা করা হয়। এর চেয়ে যদি আরো ভালো টেস্টের মধ্যে যাই, সেটার নাম কি? সেটার নাম হলো ল্যাপারোস্কোপি অ্যান্ড ক্রোমোটাম ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি ল্যাপারোস্কোপি এবং ক্রোমোপার্টিবিউশন। ক্রোমোপার্টিবিউশন মানেটা কি? আমি এই যে ছবিটা আছে এখানে একটা ল্যাপারোস্কোপিক ভিউ দিলাম, আমি দেখছি, আমি কি দেখছি? আমি দেখছি ইউট্রাস বাইরের দিক থেকে ইউট্রাস ঠিক আছে, ফ্যালোপিয়ানটা দেখতে টিউবটা সুন্দর আছে, এখানে কোনো অ্যাডেশন নাই, কোনো এন্ডোমেট্রিওসিস নাই, কোনো কিছু নাই। আর কি দেখতে পেয়েছি? আমি এখান থেকে একটা ডাই দিলাম। কি ডাই দিব? ওই যে আগে যে রেডিও ওপেক ডাই সেটা না, ওটা দিলে আসলে রেডিও ওপেক ডাই অনেক কনসেন্ট্রেটেড, সেটা পরবর্তীতে তারা সমস্যা করতে পারে। তার চেয়ে আমি যদি একটা মিথিলিন ব্লু দেই, এই মিথিলিন ব্লু একটা ডাই দিলাম এবং ডাইটা এদিক দিয়ে ক্রস করছে, এই জন্য তার নাম হলো, কালার দিচ্ছি যেহেতু তার নাম হলো ক্রোমোপার্টিবিউশন। এটার নাম হলো ল্যাপারোস্কোপি ফলোড বাই ক্রোমোপার্টিবিউশন। এবং আমি উপর দিয়ে দেখতে পাচ্ছি, পেটের ভিতর থেকে দেখতে পাচ্ছি যে এইখান দিয়ে আমি ডাই দেওয়ার পর এটা ক্রস করে যাচ্ছে, খুবই ডেফিনিটিভ। এবং এটা আমি ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি, আমি মনিটরে দেখতে পাচ্ছি, আমি ছবি রেখে রাখছি, আমি তার ডিস্ক তৈরি করে রাখছি, কাজে আমি সবটুকু ছবি তুলে রাখলাম। তাহলে তো আমি আরো শিওর হলাম যে তার ফ্যালোপিয়ান টিউব ভালো আছে। এছাড়া আমরা করতে পারি সোনো হিস্টারোসালফিঙ্গোগ্রাফি। সোনো হিস্টারোসালফিঙ্গোগ্রাফি মানে যে হিস্টারোসালফিঙ্গোগ্রাফিটা আমরা করেছিলাম সেটা আমরা এক্সরে দিয়ে করেছিলাম, এক্সরে ফিল্ম নিয়ে করেছিলাম। কিন্তু আমি যদি আল্ট্রাসোনো মেশিন দিয়ে এটা করি তাহলে সেটা নাম হলো সোনো হিস্টারোসালফিঙ্গোগ্রাফি। তার আগে শুধু একটা শব্দ বসিয়ে দিয়েছি সোনো, মানে হলো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমি এটা জিনিসটা দেখেছি, সেটার নাম হলো সোনো হিস্টারোসালফিঙ্গোগ্রাফি। আরেকটা আছে সেটা হলো হিস্টারোস্কোপি। হিস্টারোস্কোপি হিস্টারোস্কোপি মানে হলো আমি এখানে একটা ক্যামেরা ঢুকালাম, এই ক্যামেরাটা ঢুকে আমি এখানে দেখতে পেলাম পুরো ইউট্রাসের ক্যাভিটিটা ঠিক আছে। শুধু যে এটা দেখতে পাচ্ছি তা না, আমি কিন্তু এখান দিয়ে আমরা ফ্যালোপিয়ান টিউবের ওপেনিং দেখতে পাচ্ছি দুই পাশে। এবং এই যে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে একটা ওয়্যার ঢুকিয়ে দিই, তার ঢুকাই দিতে পারি, এবং সেখান দিয়েও কিন্তু আমি এখান থেকে একটা ক্যামেরা ঢুকাতে পারি এবং ক্যামেরা দিয়ে দেখতে পারি এই যে পুরো ফ্যালোপিয়ান টিউবটা ঠিক আছে কিনা। তার নাম ফ্যালোপিওস্কোপি, মানে ফ্যালোপিয়ান টিউব দেখব। তাহলে হিস্টারোস্কোপি এন্ড ফ্যালোপিওস্কোপি। তাহলে একটা মহিলা তার ওভুলেশন হচ্ছে কিনা, তার টিউবাল ফ্যাক্টর, ইউট্রাইন ফ্যাক্টর, এন্ডোমেট্রিওসিস সবকিছু ভালো আছে কিনা দেখার জন্য যদি একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের নাম বলি সেটা হলো ল্যাপারোস্কোপি এন্ড হিস্টারোস্কোপি, এবং একটা আরেকটাকে সাপ্লিমেন্ট করে। ল্যাপারোস্কোপি দিয়ে তুমি বাইরে দিয়ে দেখতে পারো, কিন্তু ইউট্রাসের ক্যাভিটি কিন্তু তুমি ল্যাপারোস্কোপি দিয়ে দেখতে পাচ্ছ না। কাজে আমরা কি করব, এটার ভিতর দিয়ে আমরা ফ্যালোপিয়ান এই হিস্টারোস্কোপ দেখব, ইউট্রাইন ক্যাভিটি দেখব, ফ্যালোপিওস্কোপি দেখব, সবকিছু দেখব। আর ল্যাপারোস্কোপি দিয়ে আমি বাইরের সবটুকু পরিবেশ দেখব। কাজে এই যে টেস্ট, এই টেস্টটা করলে কিন্তু আমাদের, তাহলে আমরা জানলাম ওভুলেশন হচ্ছে কিনা, আমরা জানলাম তার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা, আমরা জানলাম তার ইউট্রাইন ফ্যাক্টর ঠিক আছে কিনা বাই আল্ট্রাসোনোগ্রাফি, বাই ল্যাপারোস্কোপি, বাই হিস্টারোস্কোপি। ইউট্রাইন ফ্যাক্টর দেখলাম, আমি দেখলাম সার্ভাইকাল ফ্যাক্টর। কিভাবে দেখলাম? যখন আমি ঢুকতে চাইলাম তখনই আমি যখন ইনস্ট্রুমেন্ট ঢুকালাম সার্ভাইকাল ফ্যাক্টরগুলোকে তুমি ওভারকাম করে গেলা। আর ফাইনালি যেটা আছে সেটা হলো এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিস আমরা দেখতে পারি ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, আল্ট্রাসোনোগ্রাফি, ল্যাপারোস্কোপি সবকিছু দিয়ে আমি কিন্তু ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করে গেলাম। আইডেন্টিফাই করে আমার ডায়াগনোসিস হয়ে গেছে, ইয়েস
this subfertility is due to the anovulation or oligoovulation. তখন আমি আমার পেশেন্টকে বলছি যেটা যে দেখেন আপনার বাচ্চা কনসিভ করছে না, তার প্রধান কারণ আমাদের কাছে মনে হচ্ছে যেটা যে আপনার ওভুলেশনটা বা ডিম্বাণু যেটা আসার কথা ছিল সঠিকভাবে সেটা আসছে না। তাহলে কিভাবে এই ডিম্বাণুটাকে আমি আনাতে চেষ্টা করতে পারি, কি মেডিকেশনস আমরা দিতে পারি? তোমাদের কথা নিশ্চয় মনে আছে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পড়েছিলাম, এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে আমরা বলেছিলাম যে তাদের অ্যানোভুলেশন হয় অথবা অলিগো ওভুলেশন হয়। সেটাকে আমরা যদি বাড়াতে চাই তাহলে প্রথম আমরা যে ফ্যাক্টরটাকে বলেছিলাম যে তার জেনারেল কিছু চেঞ্জ করতে হবে। জেনারেল ফ্যাক্টর চেঞ্জের মধ্যে তার ওয়েট রিডাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ যত বেশি তার ওবেসিটি থাকবে, ফ্যাট থাকবে, তার অ্যান্ড্রোজেন লেভেল বেশি হবে। বিশেষ করে পেরিফেরাল কনভার্সন, ফ্যাট হলো একটা স্টোর হাউস যেখানে যে আমাদের বডির যে ফিমেল হরমোনটা আছে এর পরিবর্তন হয়ে যায়, তার অ্যান্ড্রোজেন তৈরি হয়ে যাচ্ছে। কাজে আমি যদি সেই ফ্যাটগুলোকে কমাতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ওভুলেশনের রেটটা বাড়বে। আবার উল্টাভাবে যদি কারো ম্যাল নিউট্রিশন থাকে সেটাকেও তোমার কারেকশন করে দিতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা বাড়াতে হবে, মডিফিকেশন অফ দ্য লাইফস্টাইল সেটা চেঞ্জ করতে হবে আমাদের। আর আমরা যেটা বলি তার কোনো যে স্ট্রেস রিলেটেড কোনো ফ্যাক্টর থাকে, মনে করো এক্সাম আছে বা এই যে বাচ্চা হচ্ছে না, এই বাচ্চা না হওয়ার জন্য সে যে দাম্পত্য জীবন বা তার পারিবারিক জীবন যে পরিমাণ মানসিক চাপের মধ্যে পড়ে, এই চাপের কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় তার বাচ্চা কনসিভ করে না। এবং আমি অনেক সময় দেখি যে যখন আমরা ট্রিটমেন্ট ছেড়ে দিই কিংবা পেশেন্ট যখন মনে করে আর তো চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না, আর ট্রিটমেন্ট করবো না, তখন দেখা যাচ্ছে তার বাচ্চা কনসিভ করছে। কাজে স্ট্রেস রিলিফ করাটা আমরা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে মনে করি। তারপরে তার ওভুলেশনকে আমি কিভাবে বাড়াতে পারি। সো নাও অ্যানাদার কোশ্চেন যে হোয়াট আর দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ। এটা কিন্তু তোমাদের ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, এটা তোমাদের খুব কমন একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস বা হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য ওভুলেশন। that you should start from the general মধ্যে weight reduction, correction of the malnutrition, relief of the stress factors, modification of the lifestyle, এই চারটা বলেছি। এখন আসুন ড্রাগসের মধ্যে কি আছে। ড্রাগসের মধ্যে প্রথমে আমরা যেটা হলো ক্লোমিফেন সাইট্রেট, ক্লোমিফেন সাইট্রেট, ক্লোমিফেন সাইট্রেট আমরা দিই, খুব কমনলি আমরা ইউজ করি এবং ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে কিন্তু ক্লোমিফেন সাইট্রেট আমরা দিয়ে থাকি। এরপরে যেটা আছে সেটা হলো লেট্রোজল, এই দুটোই আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে ইউজ করি। বাট এটার কিছু কম্পারিজন আছে কিন্তু অতদূর তোমাদের যাওয়ার দরকার নেই। আমরা দেখি যে লেট্রোজলের ওভুলেশন রেটটা ক্লোমিফেনের সাথে মোটামুটিভাবে খুব যে ডিফার করে তা নয়, তবে লেট্রোজলের সুবিধা হলো যে তাদের অ্যান্ড্রোজেনিক ইফেক্টটা কম থাকে, যেটা ক্লোমিফেন একটু বেশি থাকে। কাজে আমরা লেট্রোজলটা একটু মনে হয় ক্লোমিফেনের চেয়ে একটু বেশিই পছন্দ করি। তাহলে লেট্রোজল ক্লোমিফেনের কথা বললাম। এরপরে আমরা যেটা বিবেচনা করি, এটা তো যদি না হয় তখন আমাদের চিন্তা করতে হয় তাহলে আরেকটু হায়ার সেন্টারে যাই। ওভারিয়ানের এইখানের ফ্যাক্টরগুলোকে বিবেচনা না করে we can go for the follicular stimulating hormone, we can go for the LH, luteinizing hormone। এবং এই LH এর জন্য একটা কথা আমি বলে রাখতে চাই তোমাকে, যে LH এর খুব কাছাকাছি করেসপন্ডিং একটা হরমোন আমাদের বডিতে আছে, যেটা হলো হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোন। এদের মলিকুলার স্ট্রাকচার অল দ্য সেম। তো আমাদের হাতে প্রচুর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বাজারে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, এবং রিকম্বিন্যান্ট FSH, খুব ভালো ভালো FSH আমাদের আছে, বাট আমাদের হাতে খুব ভালো LH নেই। তখন LHটা ব্যবহার না করে আমরা এই এই যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনটা ইউজ করি। সো তাহলে এর নাম্বারে এখানে কি চলে আসবো, FSH। উই ক্যান গিভ দ্য FSH or we can give for the human coronary gonadotropin, HCG, এটা দিতে পারি। এছাড়া আমাদের আরো ড্রাগ আছে, FSH LH এর উপরেও আমি যেতে পারি। We can go for the gonadotropin রিলিজিং হরমোন, আমরা GnRH এ চলে যেতে পারি। We have GnRH in our hand, কাজে আমরা সেখানে GnRH এ চলে যাই। তাহলে এখানে GnRH লিখে ফেলি, GnRH। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা যাই। এবং GnRH যখন আমরা যাচ্ছি তখন GnRH এর সাথে আরেকটা সরাসরি GnRH এর নারে তার অ্যানালগস আমরা দিতে পারি, কেমন? সো আমি যদি তোমাকে এখন কোশ্চেন করি হোয়াট আর দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, সো ইউ স্টার্ট ফ্রম দ্য ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজল, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোন, gonadotropin releasing hormone, and GnRH analogs.
সো দিস আর দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, ওকে, যেটা কমনলি আমরা ব্যবহার করি। তবে এই যে শেষের যে দুটো ড্রাগ আছে আমাদের জিএনআরএইচ এন্ড জিএনআরএইচ অ্যানালগস, এটা কিন্তু রুটিনলি আমরা ইউজ করি না। এটা আমরা বিশেষ করে মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক এআরটি একটু পরে আসছি, সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, ওভুলেশনের জন্য 1 নাম্বার বলেছি জেনারেল, 2 নাম্বার বলেছি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, আরও আছে। তার মধ্যে যেটা আছে সেটা হলো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের আমরা বলেছিলাম, তখন তাদের আমরা বলেছিলাম তার সাথে কিছু বায়োকেমিক্যাল কিছু প্রবলেম আছে বা অ্যাসোসিয়েটেড কিছু হরমোনস প্রবলেম থাকতে পারে, যেমন হাইপারপ্রোলেকটিনেমিয়া। কাজে প্রোলেকটিন লেভেল বেশি থাকতে তাকে কমাতে হবে, এবং সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা ব্রোমোক্রিপ্টিন অথবা ক্যাবারগোলিন, ব্রোমোক্রিপ্টিন অথবা ক্যাবারগোলিন, ঠিক আছে। এটাও কিন্তু ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগসকে সরাসরি সে ওভুলেশনকে বাড়াচ্ছে তা নয়, কিন্তু সে পরিবেশের আশেপাশে তার অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো আছে সেটাকে সে ইমপ্রুভ করছে। তাহলে সেটার নাম কি? ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন অথবা ক্যাবারগোলিন, এটা ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? পলিসিস্টিক ওভারিয়ানে আমরা দেখেছি তাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, সো উই ক্যান গো ফর দ্য মেটফর্মিন, এবং কখনো কখনো আমরা অ্যান্ড্রোজেন যদি তাদের বেশি থাকে বডিতে, ফিমেল তার ওভুলেশন হচ্ছে না, অ্যান্ড্রোজেন বেশি আছে, উই ক্যান গো ফর দ্য স্টেরয়েড বা বিশেষ করে ডেক্সামিথাসন, ঠিক আছে। তাহলে এখন দেখো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে সাবফার্টাইল পেশেন্টরা, তাদের প্রচুর পেশেন্টদের কিন্তু থাইরয়েড ডিসফাংশন থাকে, তাদের অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকে। কাজে যদি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কারেকশন করতে হবে, হাইপো অথবা হাইপারথাইরয়েডিজম থাকে, থাইরয়েড কারেকশন করতে হবে। এখন যদি তোমাকে আমি আবারও কোশ্চেন করি, হোয়াট আর দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, তুমি কয় ভাগে ভাগ করে বলবা? প্রথমে বলবা জেনারেল। জেনারেলের মধ্যে আমরা কয়েকটা বলেছি, আমরা কিছু ড্রাগস বলেছি, কিছু কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস বলেছি। এইরকম ভাগ করে উই ক্যান এনহ্যান্স দ্য ওভুলেশনকে আমরা বাড়াতে পারি। লাস্টলি যে কথাটা একটু আগে আমরা শব্দটা উচ্চারণ করেছিলাম সেটা বলেছিলাম এআরটি। এআরটি, হোয়াট ইজ এআরটি? এআরটি তোমাদের এখন জানতে হবে এই কারণে যে আমাদের দেশে তো হচ্ছেই, সারা পৃথিবীতে হচ্ছে, এবং আমাদের দেশেও এআরটিতে কিন্তু এখন অনেক ডেভেলপড। এআরটি মানে হলো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, অ্যাসিস্টেড। এই অ্যাসিস্টেডটা তুমি একটা মেল পার্টনারকেও করতে পারো, একটা ফিমেল পার্টনারকেও করতে পারো। তাহলে মেল পার্টনারের জন্য অ্যাসিস্টেড যে টেকনিকগুলো আছে তার মধ্যে অলরেডি একটা আমরা বলে ফেলছি আইইউআই, ইন্ট্রা-ইউট্রাইন ইনসেমিনেশন। এটা অ্যাসিস্টেড মেল পার্টনার, মেলের জন্য ইন্ট্রা-ইউট্রাইন ইনসেমিনেশন। আরেকটা খুব কমন করা হয় সেটা হলো ইক্সি, যেটাকে বলছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক সিমেন ইনজেকশন, সরি স্পার্ম ইনজেকশন। ইন্ট্রাসাইটোপ্লাজমিক মানে এই যে সেল আছে, এখানে আমাদের ওভাম আছে, এইটার ভিতরে আমাদের এই যে স্পার্মটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, যেটা হলো আমাদের এআরটি। সো মেইন ফ্যাক্টরের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, আইইউআই অ্যান্ড ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এছাড়া আরো কিছু আছে, টেসা, মেসা, এরকম পেসা কতগুলো আছে, ওগুলোতে তোমাদের আমরা যেতে চাচ্ছি না, কিন্তু এই দুইটা টার্ম তোমরা দেখবা খুব কমনলি শুনবা তোমার পরিবেশে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই দেখবা যে আইইউআই করেছে অথবা ইক্সি করেছে, এটা তোমরা শুনে থাকবা, এবং এটা খুব ভালো, তাদের রিপোর্ট কিন্তু খুবই ভালো। এখন আসো যে ফিমেলের জন্য কি করতে পারি। ফিমেলের ক্ষেত্রে একটু আগে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগের মধ্যে আমরা বলেছিলাম যে জিএনআরএইচ এবং জিএনআরএইচ অ্যানালগ, এই পর্যন্ত এই জিনিসগুলো ইউজুয়ালি আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের মধ্যেই আমরা ফেলি। তো সেক্ষেত্রে জিএনআরএইচ তোমরা নিশ্চয়ই আইভিএফ এর নাম অনেক শুনেছো, আইভিএফ ইটি, আইভিএফ ইটি, ইটি মানে কি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। তার মানে হলো তার ফার্টিলাইজেশনটা আউটসাইড দ্য বডি হচ্ছে, মায়ের কাছ থেকে একটা ওভাম পিক আপ করা হচ্ছে এবং হাজবেন্ডের যে স্পার্ম সেখান থেকে নেওয়া হচ্ছে এবং সেটাকে ইক্সি করা হচ্ছে, করে সেটা আউটসাইড দ্য বডিতে ফার্টিলাইজড হয়েছে
এবং তার একটা নির্দিষ্ট সেল সংখ্যক বড় হয়েছে, এমব্রায়ো তৈরি হয়েছে। এবং সেই এমব্রায়ো তোমরা অনেক কাহিনী এখন জানো যে ওইখানে এমব্রায়ো থেকে তারপর মায়ের ডেসিডুয়াটাকে তৈরি করা হচ্ছে। তৈরি করা যখন হয় তখন তাকে এমব্রায়োটাকে ট্রান্সফার করা হয়। এই ট্রান্সফারটা ফ্যালোপিয়ান টিউবে করা হয়। এই ট্রান্সফারটা আমাদের ইউট্রাসের ভিতরে করা হতে পারে। কত সেলে ট্রান্সফার করা হবে এটার উপর ভিত্তি করে এটা অনেক রকম নাম আছে। গিফট, গ্যামেট করা হচ্ছে নাকি ফার্টিলাইজড অফ আপ করা হচ্ছে, গিফট, জিফট এরকম নামের। তবে যে নামটা আমি বলতে চাই সেটা হলো আইভিএফ ইটি, এটুকু বললে তোমাদের হবে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন উইথ এমব্রায়ো ট্রান্সফার। তাহলে এই এভম পিক আপ করা হয়েছে, মেল ফ্যাক্টরগুলো সব ওভারকাম করা হয়, ফার্টিলাইজেশন বাইরে হয়েছে, ইউট্রাসের ভিতর তাকে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার আগে ইউট্রাসকে তৈরি করা হয়েছে, তার বেডটাকে তৈরি করা হয়েছে, তার ডেসিডুয়াকে তৈরি করা হয়েছে, মায়ের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে রিমুভ করা হয়েছে, দূর করা হয়েছে, করে তাকে আইভিএফ করা হয়েছে। এবং এই যে আইভিএফ করা হয়েছে, এই আইভিএফ এর সাকসেস রেট কিন্তু এখন অনেক বেশি। প্রথম দিকে যখন ছিল দেখা যাচ্ছে 20%, এখন সেটা 40, 50, 60% পর্যন্ত কিন্তু সাকসেস রেট আছে। কাজে এরকম করেও কিন্তু দেখা যাচ্ছে একটা কাপল কিন্তু মা হতে পারে। এখন কথা হলো আইভিএফ কারা করবে, কারা করবে এই কারণে আমি বলতে চাই, এই কারণে যে মনে করো ওই যে 18 বছর একটা মেয়ের কথা বললাম, সে বিয়ে হয়েছে 3 মাস, কেন তার বাচ্চা হচ্ছে না এটার জন্য পরিবারের সবাই খুব চিন্তিত। চিন্তিত হওয়ার পরে সে ট্রিটমেন্ট শুরু করলো। ট্রিটমেন্ট শুরু করতে যেয়ে দেখা যাচ্ছে তাকে আমরা ওভুলেশন ড্রাগ দিলাম, সে 3 মাস খেলো, 6 মাস খেলো, বাচ্চা কনসিভ করলো না। আস্তে আস্তে সে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে সে তার মানে কেন বাচ্চা হচ্ছে না, ডাক্তারের কাছে দিয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট করছে না, এটা তাকে এক্সট্রা মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। এরপরে ট্রিটমেন্ট কি, এরপরে সে কোন প্রোটোকলে যাবে, এরপরে সে কোথায় যাবে? সে কি টেস্ট টিউব বেবিতে যাবে, সে কি আইভিএফ এ যাবে? কখনোই না। কাজে বিবেচনা করতে হবে যেটা যে আমি কাকে আইভিএফ করতে দিব। আসলে আইভিএফ আমরা করি তাদেরকেই যাদের ফ্যালোপিয়ান টিউব ব্লক, একদম ফ্যালোপিয়ান টিউব তো প্যাটেন্ট নাই। কাজে সেক্ষেত্রে তোমার যতই তুমি ওভুলেশন ইনডিউস করো, স্পার্মের কোয়ালিটি ভালো থাকো বা আইইউআই করো, ফ্যালোপিয়ান টিউব যদি না। ফ্যালোপিয়ান টিউব কেন বন্ধ হতে পারে? প্রচুর ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয় তোমরা জানো, সবচেয়ে বেশি হয় ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এছাড়া আমাদের যেটা আছে সেটা হলো যে পোস্ট অ্যাবর্টাল অথবা এমআর, প্রথম বাচ্চা হয়েছে সে বাচ্চা রাখতে চায়নি, এমআর করেছে, ইনফেকশন হয়েছে, অ্যাকুট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়েছে, অ্যাকুট পিআইডি হয়েছে। অ্যাকুট পিআইডি হয়ে যাওয়ার পরে সেই পিআইডি ভালো হয়েছে, ভালো হয়ে সে ক্রনিক পিআইডি হয়েছে। ক্রনিক পিআইডি হওয়ার কারণে তার নিয়মিত পেটে ব্যথা হয়, কিন্তু যে ক্ষতিটা তার হয়েছে সেটা হলো এই যে তার ইউট্রাস, এই যে ইউট্রাস এবং এই যে তার ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে তার বাচ্চা কনসিভ করছে না, টিউব ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য আইভিএফ যদি আমরা বলি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ফ্যালোপিয়ান টিউব ব্লক। কিভাবে ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে? আমরা দেখেছি যেটা যে তোমরা তো অ্যাকুট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ পড়েছো, অ্যাকুট পিআইডি হয়েছে, পিআইডি ভালো হয়ে গেছে, তুমি ট্রিটমেন্ট দিয়েছো, ভালো হয়ে গেছে। অথবা ক্রনিক পিআইডি হয়েছে, দেখা যাচ্ছে কন্টিনিউয়াস তার ইরেগুলার তার পেটে ব্যথা হচ্ছে, ব্যথা হওয়ার কারণে কি হচ্ছে আলটিমেটলি দেখা যায় ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয়ে গেছে। এবং এই ধরনের ব্লকেটটা আমরা আরও পাই এমআর অথবা ডিএনসি করার পরে, বা দেখা যায় একটা প্রসিডিওর করার পরে কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এই কারণে তোমাদের ডিএনসির কিন্তু তোমাদের মনে আছে তোমরা যখন পড়েছিলে কমপ্লিকেশনস অফ দ্য ডিএনসি, রিমোট কমপ্লিকেশনসের মধ্যে তোমরা বলেছো সেটা হলো ব্লকেট অফ দ্য টিউব অ্যান্ড ইনফার্টিলিটি। কাজে এরকম যদি হয় তাহলে এই টিউব বন্ধ হয়ে যেতে পারে। এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, মেল ফ্যাক্টরের মধ্যে যদি অলিগোস্পার্মিয়া তাদের হয়, তাদের ক্ষেত্রে করতে হয়। আরেকটা কারণ, ধরো আমি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিচ্ছি, দীর্ঘদিন ধরে দিচ্ছি, একটা পর দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, কিন্তু ভালো ওভুলেশন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এআরটিতে চলে যেতে হয়। অ্যাডভান্স ম্যাটারনাল এজ, যেমন তার বয়স, একটা বাচ্চা নেই, তার বয়স এখন 35, 37, এবং যত তার বয়স বাড়ছে তত তার কিন্তু ফার্টিলিটি রেটটা কমতে থাকছে। কাজে তখন আমরা যদি আরও বেশি কনজারভেটিভ ট্রিটমেন্টে যাই তাহলে এমন হতে পারে যেটা যে আমরা আরও বেশি লস করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তাকে যদি এআরটিতে চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাই। ওভারিয়ান ফেল হয়ে গেছে ওভারিয়ান, এবং সেক্ষেত্রে আমাদের এআরটি এবং ছোট কোনো ওভামও যদি পাওয়া যায় সেই ওভামটাকে নতুন করে তৈরি করে অ্যাডভান্স করে তারপরে এআরটিতে যাওয়া যেতে পারে। এবং আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি,
কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ফ্যাক্টর ভালো আছে, তারপরও আমরা চেষ্টা করছি হচ্ছে না, তখন কিন্তু তাকে আমরা এআরটিতে যেতে পারি। আসলে যখন আমরা ক্লাসটা শুরু করেছিলাম তখন আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ইনফার্টাইল বলে কোনো শব্দ ব্যবহার করছি না, আমরা বলছি সাবফার্টিলিটি। অনেক পেশেন্ট এমন আসে যে যখন তারা আমরা বলি যে হতাশ হয়ে যায় চিকিৎসা করতে করতে, আর ট্রিটমেন্ট করতে চাচ্ছে না, এটা খরচ, এটা মানসিক চাপ দিচ্ছে, তখন সে আর চাচ্ছে না, তারপরে একাই হঠাৎ করে কনসিভ করেছে। তো এই জন্য ইনফার্টিলিটি বলে কোনো শব্দ নাই, এবং শেষ পর্যন্ত আমরা যেতে পারি, এবং আল্লাহ যদি সাহায্য করেন তাহলে একটা কাপল কিন্তু যে কোনো সময় বাচ্চা কনসিভ করতে পারে। তাহলে আজকে আমাদের এই দুটো ক্লাসে আমরা আসলে এই একটা মানুষ, একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা একটা সন্তান চায়, এবং এটা সন্তান চাইতে গিয়ে কেন বাচ্চা কনসিভ করছে না সেগুলো ইভালুয়েশন করাটা থেকে কনসিভ করার জন্য যে ফ্যাক্টরগুলো আছে সেটা আমরা মোটামুটি পড়েছি। তাহলে আমরা আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।